ওয়েলকাম টু অল অফ ইউ উইথ অ্যানাদার পার্ট। আমরা যেটা কন্টিনিউ করছিলাম ব্রিটিশ এক্সপেনশন পলিসিস, প্রবলি এটা থার্ড পার্ট। তার আগে বলবো এই ভিডিওটা শুধু নয়, পুরো সিরিজটাই থাকবে প্রত্যেকের জন্য। অনেকে ভাবছো যেটা শুধু হয়তো নিউ কামারদের জন্য, অনেকের হয়তো ক্লাস হয়ে গেছে, অনেকে অলরেডি কমপ্লিট করে নিয়েছো, বাট সেটা এক্স্যাক্টলি নয়। উইথ নিউ প্যাটার্ন সেম থিং আই উইল বি টেলিং ইন ডিফারেন্ট স্টাইল। আশা করবো প্রত্যেকের ভালো লাগবে, কিছু নতুনত্ব তথ্য পাবে এবং কিছু কিছু কোশ্চেন অ্যারাইজ হতে পারে। আর যেগুলো কোশ্চেন অ্যারাইজ হবে আছি অলওয়েজ, আমাকে টেক্সট করতে পারো। এনিওয়ে, আমরা অলরেডি শুরু করেছিলাম ব্রিটিশ গভর্নর সিরিজ, অর্থাৎ ব্রিটিশ গভর্নর ভারতবর্ষে কখন শুরু হয়েছে, কীভাবে শুরু করেছে, কে প্রথম ছিল, প্রথম দিকে আমরা দেখেছি। তার আগে একটা বলে রাখি, তাদের এক্সপেনশন পলিসিগুলো কীরকম ছিল সেটা একটু জানার চেষ্টা করব। আর এটা যদি একটু মাথায় কনসেপ্ট ঢুকে নিতে পারো, দেখবে হিস্ট্রি আরও একটু ইজি হয়ে যাবে। তো কয়েকটা পলিসি আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করেছি। ইভেন কেউ আমাকে কোশ্চেনও করেছিল এর মধ্যে যে রিং ফেন্স পলিসি বলতে আমরা কী বুঝি। তো পুরো ডিটেলস এখানে আশা করি বুঝে যাবে। দেখো, যখন ভারতবর্ষে ব্রিটিশরা প্রথম আসে, তো ইনিশিয়ালি টার্গেট কিন্তু মানে ডিসব্যালেন্স করা ছিল না আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারকে। প্রথম দিকে স্টেপগুলো দেখবে ধীরে ধীরে ইকুয়ালিটির কথা ভাববে, অর্থাৎ আপ টু 1765 পলিসি ওয়াজ মোরাললেস পলিসি অফ ইকুয়ালিটি। কিছুটা ইকুয়ালিটি অর্থাৎ ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের ইকুয়ালিটির কথা বলছি না, ভারতীয় রাজাদের ইকুয়ালিটি চেষ্টা করবে। তাদের পলিসিটা যতগুলি করবে, ব্যাটল অফ পলাশি, ব্যাটল অফ বক্সার, এই পর্যন্ত ঠিক আছে। অর্থাৎ 1765 পর্যন্ত ইকুয়ালিটি মেনটেন করে চলবে। এই জন্য এই ফেজটাকে আমরা বলছি পলিসি অফ ইকুয়ালিটি। অ্যান্ড দেন আফটার ব্যাটল অফ বক্সার, অলরেডি আমরা জানি এলাহাবাদের ট্রিটিতে কী কী হয়েছে। তারপর থেকে অলমোস্ট 1765 থেকে 1813, যে টাইমটাকে বলছি আমরা রিং ফেন্স পলিসি। অর্থাৎ রিং ফেন্স কীরকম, সাপোজ ধরো এখানে একটা রাজ্য রয়েছে, এখানে একটা রাজ্য আছে, এখানে রাজ্য আছে, চারিদিকে রাজ্য, মাঝখানে একটা রাজ্য। অর্থাৎ এটাকে আমরা রিং ধরতে পারি। যদি আমরা ধীরে ধীরে আশেপাশের রাজ্যগুলোকে জয়লাভ করে নিতে পারি, তো এই রাজ্য জয়লাভ করার কোনো প্রয়োজন আছে? অটোমেটিক সারেন্ডার করে দেবে। তো ইনিশিয়ালি দেখবে হায়দ্রাবাদ, আওয়াধ এবং মারাঠা, এদেরকে ধীরে ধীরে যখন ক্যাপচার করতে থাকবে বিভিন্ন রকম যুদ্ধের মাধ্যমে, সেখান থেকে পলিসি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যেটাকে বলছি আমরা রিং ফেন্স পলিসি। আর এর প্রোপাউন্ডেড আমরা সাধারণত ধরে থাকি ওয়ারেন হেস্টিংয়ের হাত ধরে। অর্থাৎ ওয়ারেন হেস্টিংকে সাধারণত বলা হয় রিং ফেন্স পলিসির ফাদার। ওকে, দেন আফটার 1813 অর্থাৎ 1813 থেকে পলিসিগুলো একটু ডিফারেন্ট হতে হবে। যে টার্মটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট অ্যান্ড আইসোলেশন, 1813 থেকে 57 পর্যন্ত এই টাইমটাকে বলছি সাবঅর্ডিনেট অ্যান্ড আইসোলেশন। সাবঅর্ডিনেট অর্থাৎ ব্রিটিশ কোম্পানির সাবঅর্ডিনেট। যেমন প্রথম দিকে দেখবো অয়েলেসলি শুরু করবে সাবসিডি অ্যালায়েন্স, সেখান থেকে সাবঅর্ডিনেট কোম্পানির সাবঅর্ডিনেট হয়ে কাজ করতে হবে কিছু কিছু রাজ্য, এবং কিছু কিছু রাজ্য স্যারেন্ডারও করে দেবে। সাবসিডি অ্যালায়েন্স ফার্স্ট মাইশোর সাইন করবে, এবং ধীরে ধীরে আশেপাশে যত রাজ্য থাকবে অ্যাকসেপ্ট করতে থাকবে। এবং পরবর্তীকালে এগেইন ডক্ট্রিন অফ ল্যাবসের মাধ্যমে ফুললি আইসোলেশন করে দেওয়া হয়। ডক্ট্রিন অফ ল্যাবস ডাব্লিউসির সময় গিয়ে পাবো। এবং পুরো এই টাইমটাকে আমরা ধরে নিচ্ছি, যেটাকে বলছি সাবঅর্ডিনেট অ্যান্ড আইসোলেশন পিরিয়ড। অ্যান্ড দেন সাবঅর্ডিনেট ইউনিয়ন, অর্থাৎ ভারতবর্ষের যত প্রিন্সলি স্টেট রয়েছে বিফোর 1947, অলমোস্ট ইন্ডিয়াতে মোর দ্যান 560 প্রিন্সলি স্টেট ছিল। সেগুলো প্রত্যেকটাকে ব্রিটিশদের আন্ডারে নিয়ে আসা হলো। প্রত্যেককে বলা হলো তারা সবাই সাবঅর্ডিনেট টুয়ার্ডস ব্রিটিশ কোম্পানি। প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে, পরবর্তীকালে সেটা হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্ট। ওকে, তো এই টাইমটাকে বলছি 1857 থেকে 1935 পর্যন্ত। আফটার 1935 অ্যাক্ট, এটা এগেইন চেঞ্জ হয়ে যাবে। 1935 অ্যাক্টের মাধ্যমে আমরা দেখবো মোস্টলি যত যত স্টেটগুলো থাকবে প্রত্যেককে
অটোনোমাস দেওয়ার চেষ্টা করবে। আর অটোনোমাস দেওয়ার কারণ ছিল, দেখবে তোমার হাতে যদি একটু পাওয়ার বেশি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তোমার মধ্যে একটা গ্রিডি তৈরি হতে পারে। গ্রিডি মিনস লোভ, আর লোভী পাপ, পাপে মৃত্যু, শুনে থাকবে। তো চেয়েছিল ব্রিটিশরা একটা পয়জন দিয়ে দেওয়ার প্রত্যেকটা স্টেটগুলোকে। অটোনোমাস যখন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পরবর্তীকালে হয়তো স্বাধীনতার কথা ভুলে যাবে, ফ্রিডমের কথা ভুলে যাবে। এটা একটা ট্রাই করেছিল 1935-এর অ্যাক্টের মাধ্যমে। ফার্স্ট টাইম ফেডারেল কনসেপ্টটা পাবে, যেখানে বলা হয়েছে ইকুয়াল ফেডারেশন, অর্থাৎ প্রত্যেকটা স্টেটকে ইকুয়াল রাইট দেওয়ার কথা বলা হয়েছে ফার্স্ট টাইম। যে কারণে 1935 থেকে 1947 পর্যন্ত এই টাইমটাকে বলছি আমরা ইকুয়াল ফেডারেশন টাইম। দেখো এই পার্টটা পুরোটাই একটু কনসেপচুয়াল পার্ট। এক্স্যাক্টলি এখান থেকে কোশ্চেন খুব কম হয়, অনলি মেন্স পরীক্ষাতে কোশ্চেন হওয়ার চান্স প্রচুর থাকবে। তবে এই পলিসিগুলো যদি তুমি একটু ক্লিয়ার মাথায় ইউজ করতে পারো, দেখো বাকি জিনিসগুলো মনে করতে তোমাদের ইজি হবে, যে কোন টাইম পিরিয়ডে কোন ধরনের পলিসি নেওয়া হয়েছে। এরপরে যা যা ডাউট থাকবে অলওয়েজ টেক্সট করবে, আমি আছি। ওকে, এবার চলে আসি যেটা আমরা প্রথমেই বলেছিলাম, হিস্ট্রি ইজ নাথিং বাট স্টোরিজ অনলি। গল্পের আকার আমাদের পড়তে হবে, একদম এক্স্যাক্টলি গল্প কি, প্রত্যেকের লাইফ স্টাইল নয়, শুধু কিভাবে পলিসিগুলো এক্সপ্যান্ড করছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। ওকে ওকে আমরা শুরু করেছিলাম গভর্নর সিরিজের প্রথম রজার ড্রেক দিয়ে, আর লাস্টলি আমরা বলেছিলাম জন কার্টিয়ার। 1769 থেকে 72 পর্যন্ত ছিল, বাট এক্স্যাক্টলি 72 নয়, অনেক জায়গায় পাবে যে 1771 থেকে ওয়ারেন হেস্টিংয়ের টাইম পিরিয়ড শুরু হয়েছিল। তো আমরা দেখবো হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অর সার্কামস্ট্যান্সেস যেখান থেকে ওয়ারেন হেস্টিংকে আসতে বাধ্য করেছে এই পর্যন্ত। দেখো এর আগের সিচুয়েশন কী ছিল, 1770 কী ছিল, মোস্ট ফেমাস ইনসিডেন্ট বেঙ্গল ফেমাইন অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার অবস্থা খুব দুর্দশা, ভয়াবহ অবস্থা ছিল। বলা হয় যে 33% পপুলেশন সেখান থেকেই ধ্বংস হয়ে গেছে বেঙ্গলের এরিয়াতে। কি ভয়াবহ অবস্থা ছিল বুঝতেই পারছো। তার কারণ ছিল মোস্টলি ড্রট, মানে খরা হওয়ার কারণ মোস্টলি, অ্যান্ড এগেইন ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম আমরা দেখেছিলাম 1665-তে রবার্ট ক্লাইভ চালু করেছিল, এবং এই ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম এতটাই বাজে ছিল, স্পেশালি ফর পিজেন্স আর কৃষকদের জন্য। একে তো খরা চলছে, দ্বিতীয়ত হাই ট্যাক্স সিস্টেম, যেখান থেকে বাংলার অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। এবং বলা হয় মানুষকে খেয়ে নিচ্ছিল সেই সময়, এতটা শোচনীয় ছিল। তো যাই হোক, সেই সময় পরিস্থিতি যথেষ্ট জটিল। তার আগে আমরা ওয়ারেন হেস্টিং সম্বন্ধে একটু কাহিনী জেনে নিই। ওয়ারেন হেস্টিং পার্সন কে এবং কীরকম করে ভারতবর্ষে এসেছে। দেখো প্রথমবার ভারতবর্ষে যখন ওয়ারেন হেস্টিং আসে 1750, যখন বলছি 1750-এ ভারতবর্ষে এসে, অর্থাৎ ক্যালকাটা পোর্টে। ক্যালকাটাতে বুঝতে হবে ইনিশিয়ালি ভারতবর্ষে আসার পর দুটো ল্যাঙ্গুয়েজকে মেনলি ফোকাস করবে, উর্দু অ্যান্ড পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। হয় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিকজ অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়াতে পার্সিয়ান উর্দু ল্যাঙ্গুয়েজই ডমিনেট করছে। ইভেন সেই সময় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আপ টু 1835 পর্যন্ত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজই অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে। আফটার বেন্টিং ম্যাকুলে আসার পর সেটা চেঞ্জ হবে ধীরে ধীরে। তো যাই হোক, প্রথম দিকে উর্দু এবং পার্সি ল্যাঙ্গুয়েজ শেখার পর কালচারটাকে একটু জব্দ করবে ভারতবর্ষে। দেন 1752 তাকে একটা দায়িত্ব দেওয়া হবে, দ্যাট ইজ কাশিমবাজার ফোর্ট, যেটা কোথায় অবস্থিত, বহরমপুরে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। সে ফোর্টের দায়িত্ব দেওয়া হবে 1752। এগেইন জাস্ট রিমেম্বার, ট্রাই টু রিমাইন্ড, 1756 কি হয়েছিল এখানে, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় হয়েছিল, কলকাতাতে। বাট কলকাতাতে হওয়ার আগের বছর কাশিমবাজারকে সিজড করে নেয় সিরাজউদ্দৌলা। কাশিমবাজার সিজড করার পর স্পেশালি ওয়ারেন হেস্টিংয়ের ভেতর একটা ভয় শুরু হয়ে যায় যে হয়তো আমার এখানে থাকা অনিশ্চিত শুরু হয়ে যেতে পারে। এগেইন যখন ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়ে যায়, বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডিতেও ভিক্টিমাইজড ছিল ওয়ারেন হেস্টিং। কোনো ক্রমে সেখান থেকে বেঁচে গিয়ে নবাবের আশেপাশে গিয়ে থাকবে, অর্থাৎ নবাবের যেখানে বাড়ি মুর্শিদাবাদেই সেখানে থাকবে। পরবর্তীকালে ধীরে ধীরে নবাবের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়। ইভেন বলা হয় মির্জাপুরের সঙ্গে ওয়ারেন হেস্টিংয়ের ভালো রকম সিম্প্যাথি ছিল, এবং সেই সুযোগটাই ইউজ করার চেষ্টা করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাট সেটা ফলস্বরূপ পরবর্তীকালে খুব একটা পাবে না।
এনিওয়ে, তো ব্ল্যাক হোল ট্র্যাজেডির পর যখন এখানে দেখবে কাশিমবাজার সিস্ট হয়ে গেছে এবং ওয়ারেন হেস্টিং একটু নিজের জীবনের প্রতি একটু ভয় ফিল করবে, দেন ওখান থেকে পালিয়ে যাবে ফলতা বলে একটা জায়গা। সবাই জানো ফলতা কোথায় অবস্থিত? সাউথ ক্যালকাটা, যেটাকে আমরা ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের সেজ হিসাবে ধরে থাকি, স্পেশাল ইকোনমিক জোন। 2005 সালে সেটা হয়েছিল। এনিওয়ে, সে ফলতায় গিয়ে যাবে এবং ফলতায় গিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি। সেখানে গিয়ে এক মহিলার সঙ্গে দেখা, যে মহিলার হাজবেন্ড মারা যাবে ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে, এবং সেই মহিলার সাথে প্রেম অ্যাফেয়ার হবে, লাভ অ্যাফেয়ার, অর্থাৎ উইডো। সেখানে তার সাথে বিয়েও হবে। বিয়ে হওয়ার পর কাহিনী বলছি। সেই ব্যক্তি আবার মানে তার সেই ওয়াইফ মারা যাবে 1759 গিয়ে, বেশি দিন লাস্টিং করবে না। এনিওয়ে, তারপর নবাবের সাথে ভালো সম্পর্ক এবং ব্রিটিশদের সঙ্গে সম্পর্কটা ভালো থাকার জন্য একে মিডলম্যান করে দেওয়া হবে। ওয়ারেন হেস্টিংকে অ্যাজ এ মিডলম্যান, যে কোম্পানি কী করছে এবং কোম্পানির হয়ে নবাবের কাছে মেসেজ প্রদান করার জন্য একজন মিডলম্যান, যেটা সাধারণত সব জায়গায় থাকে কোনো একটা পলিসির জন্য। এক্স্যাক্টলি ডিরেক্ট কানেকশন তো সেই সময় সম্ভব ছিল না, তাই অ্যাজ এ মিডলম্যান হিসেবে প্রথম থেকে কাজ করতো। বাট মিডলম্যান হয়ে কাজ করার দরুন তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স এসেছে যে কোম্পানি যেভাবে হোক, আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি, যে ভারতীয় বণিকদের প্রচুর পরিমাণে ঠকানো হচ্ছে, অর্থাৎ যে কীরকম কারাপশন হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, সেটা রিয়ালাইজ করছে। ভেতরে খুব একটা সন্তুষ্টও ছিল না। তার আরেকটা মেন কারণ ওই আগেই বললাম, নবাবের সাথে ভালো সম্পর্ক। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো ওয়ারেন হেস্টিংয়ের সম্পর্ক নবাবের সাথে বেশ ভালো, তখন ভাবলো আমাদের ছেলে, আমাদের ঘরের ছেলে রয়েছে নবাবের সঙ্গে, তো একে আমাদের কোটায় নিয়ে চলে আসা যায়। তখন ওয়ারেন হেস্টিং ওয়াজ রিকল্ড অ্যাট ক্যালকাটা কাউন্সিল, অর্থাৎ ক্যালকাটা কাউন্সিলে মেম্বার করে দেওয়া হলো। ক্যালকাটা কাউন্সিলে কী কাজ ছিল? মেনলি ক্যালকাটা কাউন্সিলের কাজ ছিল যে গভর্নর জেনারেল নিয়োগ করা। শুধু ক্যালকাটা কাউন্সিলের হাতে দায়িত্ব ছিল আমাদের ফোর্ট উইলিয়ামের দায়িত্ব। ইভেন বোম্বে, মাদ্রাস, প্রত্যেকের সেপারেট কাউন্সিল ছিল। আমি ক্যালকাটার কথাই বলছি। সেখানে ওকে নিয়ে আসা হলো অ্যাজ এ মেম্বার অফ ক্যালকাটা কাউন্সিল। বাট আপ টু 1768 এই পর্যন্ত ঠিক ছিল। বাট ধীরে ধীরে দেখলো ক্যালকাটা কাউন্সিলিংয়ে আসার পর রিয়ালিটি, অর্থাৎ রিয়েল পিকচার অফ কারাপশন, মানে কী হারে কারাপশন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ব্রিটিশ থেকে এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং বলা হয় অ্যাজ এ ট্রেডার বিজনেস করতে, এবং যে হারে লুটপাট করছে বেঙ্গল এরিয়াতে, সেটাও ফুল পিকচার রিয়ালাইজ করে 61-এ একবার ট্রাই করেছিল অপোজ করার। ব্রিটিশ কোম্পানিকে জাস্ট একবার রিয়ালাইজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাট সেটা ব্রিটিশ কোম্পানি কোনো কেয়ার না করে কন্টিনিউ করবে পলিসি। এক্স্যাক্টলি এই বিষয়গুলো সহ্য না করে চলে যাবে ব্রিটিশ লন্ডনে চলে যাবে, অর্থাৎ 64 নাগাদ লন্ডনে চলে যাবে। এবং লন্ডনে গিয়ে সেখানেও শান্তি পাবে না, বিকজ সেখানে হি ওয়াজ অলসো ক্রিটিসাইজড বিকজ অফ হিজ অনেস্টি। ওয়ারেন হেস্টিংয়ের অনেস্টি দেখে লন্ডনের জার্নালিস্ট তাকে ক্রিটিসাইজ করবে যে সাধারণত যে লঙ্কায় যায় সে রাবণ হয়, অর্থাৎ ভারতবর্ষে যে আসে সেই বড়লোক হয়ে দেশে ফিরে, আর সেখানে লাক্সারিয়াস লাইফস্টাইল ডিল করে। বাট একমাত্র ওয়ারেন হেস্টিংয়ের লাইফস্টাইল দেখে প্রত্যেকের মনে হয়েছে যে এ তো ভারতবর্ষে পৌঁছায়নি, মনে হয়েছে। তার কারণ এই লাইফস্টাইল একদম সিম্পল, সিধা সাদা, অর্থাৎ অনেস্টি হলে যেটা হয় সাধারণত। বাট সেখানে ক্রিটিসাইজের দরুন তবুও সে লাইফস্টাইল ট্রাই করার চেষ্টা করেছে, অর্থাৎ সার্ভাইভ করার চেষ্টা করেছে। কিন্তু কিছুদিন পর, অর্থাৎ 65 or 66, 1766 অ্যারাউন্ড, ফিল করছে একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ইন লন্ডন। তখন ভাবলো যে হয়তো আমার অনেস্টিতে আমাকে ডুবিয়ে দিয়েছে। সে অনেস্টি থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এগেন লেটার লিখলো 1768 ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লেটার লিখলো যে আমাকে নিয়োগ করা হোক কোম্পানির সঙ্গে। বাট ইট ওয়াজ রিজেক্টেড বাই কোম্পানি। তার কারণ ওই অনেস্টির জন্য এরা অলরেডি ফল ভোগ করে দেখেছে কী হয়েছে। দেন তার পরের বছর রবার্ট ক্লাইভ একটু সিম্প্যাথি দেখিয়েছে ওয়ারেন হেস্টিংকে বিকজ অফ হিজ ব্রিলিয়ান্ট টেকনিক। অবশ্যই নো ডাউট হি ওয়াজ এ ট্যালেন্টেড পার্সন। অনেস্ট হলে কী হবে, তার মধ্যে ট্যালেন্ট অবশ্যই রয়েছে। দেন এগেন 1769
ব্রিটিশ থেকে ওকে ডাকা হলো, ওয়ারেন হেস্টিংকে ভারতবর্ষে আনা হলো রবার্ট ক্লাইভের জন্য। বাট হ্যাঁ, আর যখন অনেক দিন পরে এসেছে, অর্থাৎ একটু এক্সপিরিয়েন্স লাগবে, তারপর তো হায়ার পোস্টগুলো দেওয়া হবে। প্রথম থেকে এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য ওকে মাদ্রাজে নিয়োগ করা হবে, মাদ্রাজ। আর আমরা সবাই জানি মাদ্রাজে কেন, মাদ্রাজ ছিল রবার্ট ক্লাইভের এরিয়া। রবার্ট ক্লাইভ সেখান থেকে এসেছে, তো ভালো মতো জানবে যে জায়গাটা কি হতে পারে, পরিস্থিতি কি। এখানে নিয়োগ করার পর এখানে একটা আনাদার স্টোরি, আনাদার ইনসিডেন্ট অফ ওয়ারেন হেস্টিং। এখানে একজন জার্মান ট্রেডার ছিল, তার ওয়াইফের সাথে লাভ অ্যাফেয়ার ওয়ারেন হেস্টিং এর। এগেইন লাভ স্টোরি। তো তবে এটা হ্যাঁ, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সে জার্মান ট্রেডার এবং তার ওয়াইফ প্রত্যেকের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এবং একটু ডিভোর্সের প্রসিডিওরটা একটু লেন্দি ছিল। ডিভোর্সের প্রসিডিওর অলমোস্ট লেগে গিয়েছিল 1777 পর্যন্ত, 77-এ গিয়ে বিয়ে করতে পেরেছিল। আর এই ডিভোর্সের প্রসিডিওর মেনটেন করার জন্য একটা ওর লয়াল ফ্রেন্ড এলিজাইম্পে, একটু পরে তার সম্বন্ধে জানবো, সে হেল্প করেছিল, পরবর্তীকালে গিয়ে বিয়ে হয়েছিল। এনিওয়ে, দেন এই সময়ের সিচুয়েশনটা বাংলার কথা ভাবো। বাংলাদেশ চলছে তখন, জন কার্টিয়ার রয়েছে এবং ফেমাইন অফ বেঙ্গল, অর্থাৎ এক বছর আশেপাশে 1770 আর 1769 বেঙ্গল চলছে ক্রাইসিসে। এবং এক্স্যাক্টলি এই টাইমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টকে লেটার লিখেছে যে ওয়ার ইন ফিনান্সিয়াল ক্রাইসিস, আমাদের একটু টাকা লাগবে, একটু নয় ভালো পরিমাণে টাকা লাগবে। তো লোনটা ছিল অলমোস্ট 1 মিলিয়ন ওর 10 মিলিয়ন এরকম কিছু হবে। তো সেই লোন স্যাংশন করার জন্য ব্রিটিশ কোম্পানি বলে ঠিক আছে দেখছি। বাট কয়েকদিন পর ব্রিটিশ পার্লামেন্ট ভাবে এর আগেও লোন দেওয়া হয়েছে, অথচ ইন্ডিয়া সেই সময় ইন্ডিয়াকে বলা হতো গোল্ডেন স্প্যারো, আর তার মধ্যে আবার হার্ট অফ গোল্ডেন স্প্যারো বেঙ্গল। এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে আমরা ডেপ্টে পড়ে গেছি, অর্থাৎ ক্রাইসিস। এটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, তার কারণ একে তো যত টাকা পাচ্ছে নিজের পকেটে ঢুকছে প্রত্যেক গভর্নরের। ফার্স্ট কোম্পানিতে আসা মানেই সে সময়ের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট সেই সময়ের জন্য ছিল যে কোম্পানির যে কোনো সার্ভেন্ট সে কোনোদিনও ক্রাইসিসে পড়বে না, সে দেশ ক্রাইসিস হোক, সিচুয়েশন যেখানেই থাকুক না কেন। অর্থাৎ বেঙ্গলের মানুষ মারা যাক যাই করুক, গভর্নর যে হবে তার কখনো ঘাটতি, কখনো অসুবিধা হয়নি। এনিওয়ে, সেই ক্রাইসিসগুলো ওভারকাম করে হয়তো উঠতে পারেনি, কারণ নিজের পকেট ভরার পর জনগণের জন্য কোনো টাকা ছিল না, কোম্পানিকে মানে প্রফিট দেখানোর কোনো অপশন ছিল না। প্রথম দিকে কোম্পানি লোন চাওয়ার আগে আরেকটা পলিসি নিয়েছিল, বলা হয় ব্রিটিশ কোম্পানিকে নয়, ব্রিটিশ পার্লামেন্টকে, মানে ব্রিটেনকে বলা হয় যে আমাদের কিছু টাকা দাও, তার আমরা ইন্টারেস্ট পে করবো, প্রভিডেন্ট মানে ইন্টারেস্ট পে, অর্থাৎ 12.5% পে করার কথা বলা হয়। সেই ধরুন এর আগেও টাকা দিয়েছে, বাট তারপরেও যখন লোন চেয়েছে তখন হয়ে গেছে সমস্যা। তখন ব্রিটিশ পার্লামেন্ট ভেবেছে এদের কিছু একটা রেগুলেট করার জন্য বডি অবশ্যই দরকার। দেন 1773, যেটা আমরা রেগুলেটিং অ্যাক্ট বলে থাকি, বলা হলো কোম্পানিকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করার জন্য এবং দেখভাল করার জন্য একটা অ্যাক্ট দরকার, যেখান থেকে চলে এসেছে রেগুলেটিং অ্যাক্ট 1773। অর্থাৎ মেন কাজ, মেন টার্গেটই ছিল কোম্পানিকে রেগুলেট করবে। ইন্ডিয়ান কোনো মোটিভ ছিল না যে ইন্ডিয়ানদের রেগুলেট করবে, কোম্পানিকে অ্যাটলিস্ট কোম্পানি শুড বি কারাপশন লেস, যাতে কোম্পানির মধ্যে কোনো কারাপশন না থাকে। আর সেই সময় এতটা নেপোটিজম ছিল যে যেই গভর্নর হতো তারই হয়তো ফ্যামিলি থেকে সবাই রয়েছে কর্মচারীগুলো। ইভেন কর্নওয়ালিসের সময় গিয়ে আমরা দেখবো সেই সময় পৃথিবীর মধ্যে হাইয়েস্ট পেইড সার্ভেন্ট সেটা ছিল কোম্পানির সার্ভেন্ট, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেন্ট, প্রেজেন্ট যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট। সেই পোস্টটা মানে কোম্পানি থেকে এসছে, পরবর্তীকালে কী করে ট্রান্সফর্ম হয়েছে পরবর্তীকালে বলবো। দেন 1772-এ ওয়ারেন হেস্টিংকে নিয়োগ করা হলো বেঙ্গল এরিয়াতে, অর্থাৎ ক্রাইসিসের মধ্যে ওয়ারেন হেস্টিংকে নিয়োগ করা হয়েছে বেঙ্গল এরিয়াতে। মানে সিচুয়েশন বুঝতে পেরেছো? এখান থেকে ওভারকাম করে কি করে উঠবে, এটাকে ওভারকাম করার জন্য কি কি স্টেপ নেবে, জাস্ট 2-3টে পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, ফার্স্ট স্টেপ যেটা নেওয়া হয় 1772 সালে, দ্যাট ইজ জুডিশিয়াল প্ল্যান বলা হয়। জুডিশিয়াল প্ল্যানের মাধ্যমে কি করা হলো, সাধারণত ধারণা ভারতীয়দেরকে যদি রাজ করতে হয়, অর্থাৎ ভারতীয়দের রুলস রেগুলেশন আগে জানতে হবে, অর্থাৎ ভারতীয়রা কোন বিষয়ে, অর্থাৎ কোন রুলসে অভ্যস্ত, অর্থাৎ ভারতীয় ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা রয়েছে এবং কী কী বলা রয়েছে সেগুলো তো বুঝতে হবে। আর সে কাজ শুরু হবে 1782 থেকে, যখন এশিয়াটিক সোসাইটি তৈরি হবে। তারপর থেকে ভারতীয় যত রকম লিটারেচার, যত রকম বই থাকবে সেটাকে কোডিফাই করার চেষ্টা করবে, অর্থাৎ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। দেন দে রিয়ালাইজড
হোয়াট কাইন্ড অফ রুলস আর মেনটেন বাই ইন্ডিয়ানস। তো যাই হোক 1772 একটা প্ল্যান নেওয়া হলো, জুডিশিয়াল প্ল্যান যেটাকে বলা হয়। এই জুডিশিয়াল প্ল্যানের মাধ্যমে এই লগুলোকে কোডিফাই নয়, এক্স্যাক্টলি একটু আইডেন্টিফাই করা হলো। অর্থাৎ এখানে থাকবে একটা ডিস্ট্রিক্ট জাজ, তার নিচে থাকবে ফৌজদারি ল অ্যান্ড দিওয়ানি ল। দেখো ফৌজদারি আদালত যেটাকে বলি আমরা ফৌজদারি ল, অর্থাৎ শরীয়ত লকে মেনটেন করে যেটা চলবে, ক্রিমিনাল কেসগুলো সেখানেই চলবে। অ্যান্ড সিভিল ল, সিভিল কেসগুলো চলবে দিওয়ানি কোর্টে, অর্থাৎ দিওয়ানি আদালত যেটা বলি, দেওয়ানি ল। এই দুটো ডিভিশনকে করা হলো জাস্ট মেনটেন করার জন্য, অ্যাটলিস্ট কারাপশন লেস হবে এটা ভাবনা চিন্তা করে। বাট এই জুডিশিয়াল প্ল্যান অলসো ফেলড, কারণ কারাপশন আরও বেড়ে যাবে এর দরুন। এগেন চলে আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যদি বলি, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম যেটা 1765 চালু হয়েছিল, অর্থাৎ রবার্ট ক্লাইভ যেটা চালু করেছিল সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হবে। ওয়ারেন হেস্টিংস 1765 ল অ্যাবলিশ করে দেবে। এবার কোশ্চেন, বাকি কি করে চলবে? এবার রাজ করার জন্য ইকোনমি অবশ্যই দরকার। যদি রাজকোষ ক্লিয়ার থাকে, রাজকোষ যদি ঠিকঠাক পরিপূর্ণ থাকে, বিজনেস করতে কারো প্রবলেম হওয়ার কথা নয়। হাতে টাকা থাকলে সব কিছু সম্ভব। তো টাকার জন্য দেখবে একটা ইকোনমিক্সে তোমাদের পড়ে থাকবে 1770 কি হয়েছিল, ফার্স্ট ব্যাংক ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছিল ফ্রেঞ্চ কনসেপ্ট নিয়ে। ভারতবর্ষে প্রথম ব্যাংকও চলে এসছে, অর্থাৎ ইকোনমিটাকে এস্টাবলিশ করার জন্য। যখন ওই লোন সিস্টেম, লোন যখন ব্রিটিশ থেকে আনা হলো তখন এই কনসেপ্ট ওখান থেকে চলে এসছে অলরেডি। ইভেন ভারতে তো টাকা এই ব্যাংকে যে রাখবে, নিজের রাজকোষে টাকা রাখবে, টাকাটা আসবে কোত্থেকে? ভারতবর্ষের ট্যাক্স, যেখানে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম অলরেডি আমরা অ্যাবলিশ করে দিয়েছি। আর ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম কি সেটা অলরেডি আগেই বলেছি। এরপরে কিছু একটা পলিসি লাগবে, তো একটা কনসেপ্ট পাবে, থাকবে ইজারা ফার্মিং। ইজারা ফার্মিং এর কনসেপ্ট, সেটাকে একটু মডিফাই করবে। মডিফাইটা করবে 1773 একটা সেটেলমেন্ট নিয়ে আসবে, রেভিনিউ সেটেলমেন্ট, যেটাকে বলে আমরা 5 ইয়ার সেটেলমেন্ট। ওটা 5 বছরের জন্য প্ল্যান থাকবে, এবং এই প্ল্যানিং এর মাধ্যমে রেভিনিউ সেটেলমেন্টের প্ল্যানে বলা হবে যেভাবে হাইয়েস্ট বিডার, অর্থাৎ যে অকশন সিস্টেম, কোন একটা এরিয়া জমিদারকে দিয়ে দেওয়া হবে পুরো এরিয়াটা, যে ম্যাক্সিমাম রেভিনিউ কালেকশন করে দিতে পারবে। অর্থাৎ একটা অকশনিং সিস্টেমের মাধ্যমে সেটেলমেন্ট, রেভিনিউ সেটেলমেন্ট করা হলো, এবং যেই জমিদার বেশি টাকা দেবে তাকে জমিদারি সিস্টেমটাকে দিয়ে দেওয়া হবে। সেটা বললো 5 বছরের জন্য, সেটা ফর 5 ইয়ার্স। বাট 1777 রিয়েলাইজড 5 বছরের কাজটা ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ ফুললি ইট ওয়াজ নট ওয়ার্কিং। দেন এগেইন এটাকে চেঞ্জ করে করা হলো 1 ইয়ার সেটেলমেন্ট, 1 বছর। বললো প্রত্যেক বছরই চেঞ্জ হবে ট্যাক্স রেট, ট্যাক্স ক্রাইটেরিয়া ফুললি। আর এটা বলছে না পুরো বেঙ্গল এরিয়ার কথা বলছি। দেন এগেইন পরবর্তীকালে গিয়ে যেটা চেঞ্জ হবে 86-এ 10 ইয়ার সেটেলমেন্ট। এটাই পরবর্তীকালে কর্নওয়ালিসের সময় গিয়ে হয়ে যাবে পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ নট 10 ইয়ার্স, নট 1 ইয়ার, নট 5 ইয়ার্স, ইট উইল বি ফর পার্মানেন্ট। এক্স্যাক্টলি পার্মানেন্ট শব্দটা এরকম যে 20 থেকে 25 বছর অ্যাপ্রক্স, অর্থাৎ ট্যাক্স রেট যেটা থাকবে সেটা পার্মানেন্ট। আর এই আইনটাকে পরবর্তীকালে কর্নওয়ালিসের সময় গিয়ে পড়বো, ওটাকে আরো কি কি নামে ডাকা হয়। এনিওয়ে এই সিস্টেমটা ফার্স্ট চালু করলো জাস্ট ইকোনমিটাকে ঠিক করার জন্য। দেন এগেইন জুডিশিয়ালের উপরে আরেকটা রিফর্মস করেছিল, যদিও সেটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। দেখো রেগুলেটিং অ্যাক্ট কি সেটা একটু দেখি। 1773 রেগুলেটিং অ্যাক্ট। 1773 রেগুলেটিং অ্যাক্টের মূল বিষয় গভর্নরের সাথে রেগুলেট করার জন্য আরো 4 জনকে অ্যাড করে দেওয়া হলো, অর্থাৎ গভর্নর প্লাস 4 মেম্বার। যখন কোনো ডিসিশন নেওয়া হবে যাতে মানে গভর্নর যাতে করাপ্টেড না হয়ে যায়, এর আগে অলরেডি ফল ভোগ করেছে রবার্ট ক্লাইভের সময় আমরা দেখেছি। যেটা তোমাদের বলা হয়নি, রবার্ট ক্লাইভ যখন পলাশির যুদ্ধ হয় তারপরে যখন ভারত থেকে নিজের দেশে গিয়েছিল, অলমোস্ট 2.7 মিলিয়ন পাউন্ড 2.7 মিলিয়ন পাউন্ড নিয়ে গিয়েছিল পলাশির যুদ্ধের পর অ্যাজ এ ওয়ার কম্পেনসেশন।
পার্সোনালি সেটা। আর সেকেন্ড টাইম যখন আসে বলা হয় মোর দ্যান 400 মিলিয়ন পাউন্ড নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়েছিল এখান থেকে। প্রচুর করাপ্টেড কেস ছিল তার সঙ্গে। তো যাই হোক, তো যাতে করাপশন লেস হয় তার জন্য গভর্নরের সাথে আরো 4 জনকে অ্যাড করে দেওয়া হলো, অর্থাৎ টোটাল 5 জন। এবং 5 জনের মধ্যে বলা হলো কোনো ডিসিশন নেওয়ার সময়, অর্থাৎ যেটাকে কোরাম সিস্টেম বলি, অ্যাটলিস্ট 3 জনের সম্মতি অবশ্যই লাগবে। আউট অফ 5 3%, অর্থাৎ এখান থেকে আউট অফ 4 যদি বলো, আউট অফ 4 3 লাগবে। 3 জনের মত অবশ্যই থাকতে হবে কোন একটা পার্টিকুলার ডিসিশন নেওয়ার জন্য। এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট যেটা করা হলো জুডিশিয়াল সিস্টেমে ইম্পেরিয়াল কোর্ট, ইম্পেরিয়াল কোর্ট নিয়ে আসা হলো 1774। এবং এই কোর্টের বিচারপতি কাকে রাখা হলো? ক্লোজ ফ্রেন্ড অফ ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এর সঙ্গে একসাথে পড়াশোনা করেছে লন্ডনে, তাকে নিয়ে আসা হলো। আর ফ্রেন্ডের কাজে লাগবে ভবিষ্যতে, সেটাই আমরা দেখবো। এই ইম্পেরিয়াল কোর্টের মধ্যে ফার্স্ট যেটা জুডিশিয়াল মার্ডার হবে মহারাজা নন্দকুমার অর্থাৎ বীরভূমির নন্দকুমার। আর সেই নন্দকুমারকে জোর করে ফাঁসানো হয় বলা হয়, যদিও হি ওয়াজ নট ভিক্টিমাইজড, মানে মহারাজা নন্দকুমারের কোনো দোষ ছিল না, বাট অলসো শুধু একজন ইউরোপিয়ানকে বাঁচানোর জন্য তাকে ভিকটিম করা হয়। এবং পরবর্তীকালে সেটার জন্য একে ফল ভোগ করতেও হয়েছে। এলিজা ইম্পে এবং ওয়ারেন হেস্টিংকে রীতিমতো তাকে ভুলবশত সাজা দেওয়ার জন্য পরবর্তীকালে তাকে ইমপিচমেন্টও করা হয়। পরবর্তীকালে শুধু এটা নয়, আরও কিছু করাপশন কেস ছিল ওয়ারেন হেস্টিংয়ের সঙ্গে। বলা হয় যখন তাকে ইমপিচমেন্ট করা হয় 86 এর ইমপিচমেন্ট, তার প্রসিডিওর পার্লামেন্টে চলতে থাকে 1795 পর্যন্ত, অর্থাৎ 10 বছর পর্যন্ত কোর্টে কেস চলতে থাকে। 10 বছর প্রচুর টাকা নষ্ট হয় ওয়ারেন হেস্টিংয়ের, বাট ফাইনালি নিজের ঘরের ছেলে স্বাভাবিক, হি ওয়াজ নট গিলটি। ফাইনালি তাকে প্রমাণ করে দেওয়া হয় তার কোনো দোষ ছিল না। তারপর যত টাকা খরচ হয় 10 বছর সব টাকা ফিরিয়ে দেওয়া হয়। এটা স্বাভাবিক ব্যাপার, এটা ব্রিটিশ বলেই হয়েছে, ইন্ডিয়ান হলে তো সম্ভব ছিল না। ওকে, আরও কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন ওয়ারেন হেস্টিং রিলেটেড এবং ওয়ারেন হেস্টিংয়ের সময় আরও কী কী মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ঘটেছে সেগুলো দেখার চেষ্টা করব। তার আগে আরেকটা বলি, যেটা আমি ছোটো ছোটো জিনিস আমি বলছি না, যেমন অ্যাংলো মাইসুর ওয়ার। প্রথম অ্যাংলো মাইসুর ওয়ার কার মধ্যে হয়েছিল? 1767 থেকে 69 মধ্যে, হায়দার আলী অ্যান্ড ব্রিটিশ কোম্পানি। তখন ওয়ারেন হেস্টিং ছিল না, সেই সময় কে জিতেছিল? হায়দার আলী। আর সেখান থেকে অ্যালার্ট হয়ে গেছিল ব্রিটিশ কোম্পানি যে ভারতীয় রাজাদেরকে হারানোর জন্য টেকনিক ডিফারেন্ট দরকার। এরপর থেকে যত যুদ্ধই হবে, এরপর না তার আগেও আমরা দেখব যে ভারতের যুদ্ধ হচ্ছে, ভারতীয়দের বিরুদ্ধে ভারতীয়রাই লড়ছে। মানে হয়তো ওদের কোম্পানিতে ম্যাক্সিমাম হয়তো 500 জন থাকবে, আর বাকি 5000 হয়তো ইন্ডিয়ান সোলজার্স। পরবর্তীকালে প্রত্যেকটা টেকনিক ইউজ করবে। ইভেন সেকেন্ড টাইম যখন অ্যাংলো মাইসুর ওয়ার হবে ওয়ারেন হেস্টিংয়ের সময়, এক্স্যাক্টলি সেম সেই সময় তারপর থেকে জয়লাভ করবে ব্রিটিশ, সেখান থেকে একটা কনফিডেন্সও পাবে ওয়ারেন হেস্টিং। দেন এগেন থার্ড অ্যাংলো মাইসুর আমরা পাবো কর্নওয়ালিসের সময় গিয়ে। ওকে, দেখে নেওয়া যাক বাকি ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো। ওয়ারেন হেস্টিং যে টাইম পিরিয়ড 1772 থেকে 85। দেখো একটু ভিডিওটা বড় হলেও প্লিজ কোঅপারেট, আর অবশ্যই সবাই লিখে নেবে খাতায় যা যা ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া আমি জানি প্রত্যেকে কতটা দায়িত্বশীল, আমি এটাও জানি অনলি সিরিয়াস স্টুডেন্ট এটাকে ফলো করবে, আদারওয়াইজ পরবর্তীকালেই বুঝতে পারবে বিষয়টা। যাই হোক, তো কী ফিচার্স রয়েছে, কী ফ্যাকচুয়াল ইনফরমেশন সেগুলো দেখার চেষ্টা করছি। ফার্স্ট, হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। দেখো এর আগে বলেছি গভর্নর অফ বেঙ্গল রজার ড্রেক অ্যান্ড ওয়ারেন হেস্টিং, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অ্যান্ড দেন যাকে বলা হয় হি বিকেম দ্য গভর্নর থ্রু রেগুলেটিং অ্যাক্ট 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বলে, যদিও অনেক আগেই 1772 থেকে তার কার্যকাল শুরু হয়ে যায়। অ্যাক্ট তো পরে আসে অ্যাজ এ ফর্মালিটি মেনটেন করার জন্য, অ্যান্ড নো ডাউট ডেফিনেটলি রেগুলেটিং করার জন্যই এই অ্যাক্টটা নিয়ে আসা হয়। দেন রেগুলেটিং অ্যাক্টের ফিচার কী কী ছিল সেটা একবার দেখে নেব। অলরেডি বলে দিয়েছি সব ডিটেলস, জাস্ট ফ্যাকচুয়াল পয়েন্টগুলো যেগুলো পরীক্ষায় এক্স্যাক্টলি তোমাদের এগুলোই থাকবে সেগুলো দেখার চেষ্টা করছি। অন দ্য বেসিস অফ দিস অ্যাক্ট ইম্পেরিয়াল কোর্ট ওয়াজ সেট আপ। ইম্পেরিয়াল কোর্ট সেটা হবে যেটাকে সেই সময়ের জন্য সুপ্রিম কোর্ট বলতে পারো, ক্যালকাটাতেই হবে ডেফিনেটলি। এবং সেখানে একটা জিনিস যেটা মেনশন থাকবে না, দ্যাট ইজ জুরিসডিকশন ওয়াজ নট এক্সপ্লেইন প্রপারলি। অর্থাৎ আজকে যেমন আমাদের কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেল কী আছে এবং কার থ্রুতে কোথায় কী লুপ হলস রয়েছে, আমরা কোর্টের এগেনস্টে যেতে পারছি কোনো একটা কেস
রায় দেওয়ার পরও আমরা সেটাকে কেস করছি, অর্থাৎ জুডিশিয়াল কোনো রকমভাবে এক্সপ্লেন করার নেই, তাদের হাতেই রয়েছে সুপ্রিম অথরিটি, অর্থাৎ কাইন্ড অফ হিপোক্রেসি বলতে পারো, যা ইচ্ছা তাই হবে। এবং ফার্স্ট কেস যেটা আমরা দেখব মহারাজা নন্দকুমার সম্বন্ধে, যাকে ফার্স্ট ভিক্টিমাইজ করা হবে, এবং সেটাও ইলিগালি। তো ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল? এলিজা ইম্পে। হি ওয়াজ ক্লোজ টু ওয়ারেন হেস্টিং, বলা হয় ভালো বন্ধু, দুজনে একে অপরের এতটাই ক্লোজ যে কেউ কারো কোনো রকম দোষ দেখতে পেত না, যে কারণে পরবর্তীকালে ভুক্তভোগী হতে হয়েছে দুজনকেই। এবং ফার্স্ট জুডিশিয়াল মার্ডার মহারাজা নন্দকুমারকে বলা হয়। এবং এই জুডিশিয়াল মার্ডার নিয়ে সেপারেট কিছু সিনেমাও পাবে, মুভিও পাবে, বাংলা, ইংলিশ, হিন্দি সব ভাষাতে হয়তো অ্যাভেলেবেল পাবে, ডকুমেন্টারি ফর্মেও পেতে পারো। তবে এ নিয়ে অনেক ডিবেট থাকলেও ফেমাস বই জেমস স্টিফেন, তার লেখা একটা বইয়ের নাম দ্য স্টোরি অফ নুন কুমার মেনলি COMR, নুন কুমার বলে একটা বই রয়েছে, সেখানে ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ জুডিশিয়াল মার্ডার কীভাবে প্রসিডিওর মেনটেন করা হয়েছে, কতটা অথেন্টিসিটি মেনটেন করেছে। আর যখনই বলছি ব্রিটিশ কোম্পানি কোনো কিছু লিখছে ইন্ডিয়ার এগেনস্টে, তো অলওয়েজ জাস্ট টেক ইট অর গ্র্যান্ট অ্যাজ এ ইন্ডিয়াস এগেনস্ট, ইন্ডিয়ার বিরুদ্ধেই সবসময় আশা করে রাখতে পারো। তো আরেকটা বই আছে দ্য ট্রায়াল অফ নন্দকুমার, সেখানেও বলা হয়েছে এই মহারাজা নন্দকুমারের গিলটি অর আনগিলটি 50-50 সেখানে দেওয়া হয়েছে। যে বইটা লিখেছে ব্যাভরিজ, যদি সময় হয় ডকুমেন্টারি ফর্মে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো এটাকে আমরা ফার্স্ট বলছি জুডিশিয়াল মার্ডার, ফার্স্ট টাইম কোনো জুডিশিয়াল মেনটেন করে, অর্থাৎ জুরিসডিকশন মেনটেন করে কাউকে মার্ডার করা, অর্থাৎ হ্যাঙ্গিং করা, তার জন্যই বলা হচ্ছে। এবং এই মহারাজা নন্দকুমার কোথায় ছিল? বীরভূম থেকে। এবং শুধু বীরভূম থেকে নয়, তার হাতে প্রথম দিকে বর্ধমান, নদিয়া, হুগলি এই তিনটে এরিয়াতে রেভিনিউ কালেকশন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এই রেভিনিউ কালেকশন করার থ্রুতে কিছু ব্রিটিশ পার্সন ইলিগালি অ্যাক্টিভিটি কাজ করছিল, এবং তাদের এগেনস্টে কাজ করতে গিয়েই তাকে ফাঁসির হাতে ঝুলতে হয়েছে। এনিওয়ে, নেক্সট পয়েন্ট, এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে কোম্পানিজ স্ট্রাকচার ওয়াজ রিমডেলড, অর্থাৎ কোম্পানির যে স্ট্রাকচার প্রথম দিকে ছিল সেটাকে রিমডেল করা হলো। তার কারণ পরে পয়েন্টে দেওয়া রয়েছে। দ্য নাম্বার অফ ডিরেক্টর ওয়ার ফিক্সড বাই ব্রিটিশ পার্লামেন্ট। এখন থেকে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানিকে ডিরেক্ট করবে, অর্থাৎ প্রথমবার ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তক্ষেপ করলো, অর্থাৎ সেখান থেকে ডিরেক্টলি। যদি কখনো কোশ্চেন থাকে যে ব্রিটিশ পার্লামেন্ট ফার্স্ট টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পাওয়ার কেড়ে নিয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হচ্ছে, বারবার বলছি, নট ইন্ডিয়ান পাওয়ার, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য বলা হচ্ছে। তো বললো নাম্বার অফ ডিরেক্টর ওয়ার ফিক্সড বাই ব্রিটিশ পার্লামেন্ট, এবং সেটা ছিল 1+4, অর্থাৎ 5 জন মেম্বার, 4 জন এক্সট্রা। দেন ফর দ্য ফার্স্ট টাইম পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ কোম্পানি ওয়াজ রিকগনাইজড বাই ব্রিটিশ পার্লামেন্ট। প্রথমবার কোম্পানির হয়ে হস্তক্ষেপ করা, একই কথা বললাম একটু আগে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে। এরপর থেকে মানে কোম্পানির পলিটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার দুটোই দেখবে পার্লামেন্ট থেকে। এরপর থেকে প্রত্যেকটা ল যখনই হবে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আগে পাস হবে, তারপরে ভারতবর্ষে এসে সেটাকে লাগু করা হবে। অর্থাৎ কোনো কোম্পানি নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখনই কোনো ল নিয়ে আসবে তার আগে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আগে পাস করতে হবে। তারপরে এর আগে পর্যন্ত কোম্পানি যা চাইতো তাই করতে পারতো নিজের ইচ্ছা মতো, সেখানে কোনো রকম রুলস রেগুলেশন নয় যে ব্রিটিশ পার্লামেন্টে সেটা আগে আইন পাস করতে হবে তারপরে আসতে হবে। এনিওয়ে, তারপর ভেটো পাওয়ার ওয়াজ নট ভেস্টেড অন গভর্নর, বাট এই সময় ভেটো পাওয়ারটা দেওয়া হয়নি গভর্নরের হাতে, এটা পরবর্তীকালে দেওয়া হবে ভেটো পাওয়ারটা। দ্য নেক্সট পয়েন্ট, ইভেন্টস, কী কী ঘটনা ঘটেছে এর সময় সেগুলো, যেমন ফার্স্ট রয়েছে হি অ্যাবলিশ ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম কী বিষয়টা আগেই বলেছি। দ্য ডেপুটি দিওয়ান অটোমেটিক্যালি অ্যাবলিশড, অর্থাৎ ডুয়াল গভর্নমেন্টের মধ্যেই ছিল ডেপুটি দিওয়ান অ্যান্ড ডেপুটি দিওয়ান, তো অটোমেটিক্যালি সেটা অ্যাবলিশড হয়ে যাবে। দেন রয়্যাল ট্রেজারি, অর্থাৎ রেভিনিউ ট্রেজারি, টাকা পয়সার ব্যাংক বলতে পারো, যেটা প্রথম দিকে ছিল মুর্শিদাবাদ, সেখান থেকে নিয়ে আসা হলো কলকাতা, যাতে নিজের সুবিধার্থে। এটা মানে সিম্পলি ব্যাপার, এটা হওয়াটাই ছিল বাকি। দেন হি ইন্ট্রোডিউস রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেম ফর 5 years, যেটা বলেছিলাম 5 বছরের জন্য রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেম চালু করবে 1773-এ। বাট 1777-এ দেখবে যে এটা খুব একটা কার্যকারী হচ্ছে না। দেন এগেন ইট উইল বি 1 year সেটেলমেন্ট, অ্যান্ড 1 year to 10 year সেটেলমেন্টে পরিণত হবে 86-এ গিয়ে। অ্যান্ড দেন কর্নওয়ালিসের সময় গিয়ে সেটা হয়ে যাবে পার্মানেন্ট সেটেলমেন্ট। এবার বলছি পার্মানেন্ট মিনস সারা জীবনের জন্য নয়। এখানে পার্মানেন্ট শব্দটা বারবার ইউজ হচ্ছে ঠিকই, বাট
সেটা অ্যাপ্রক্সলি তোমার লাইফ পার হয়ে যাবে 20 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্রক্স টাইম ধরা হয়, যতদিন পর্যন্ত ফিক্স থাকবে ট্যাক্স রেট এবং জমিদারি সিস্টেম। মেনলি এখানে জমিদারদের সঙ্গে মানে সাইন আপ যেটা চুক্তি হতো মেনলি, সেটা জমিদারদের সাথেই হতো কোম্পানির, এবং জমিদারগুলো সেটা দেখতো পিজেন্টদের অর্থাৎ কৃষকদের। এবং পার্মানেন্ট সেটেলমেন্টের ওপরে আমি সেপারেট ভিডিও করার চেষ্টা করব, সেখানে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এতগুলো পয়েন্ট রয়েছে সেখানে, এখানে ডিরেক্টলি বলছি না আপাতত। দেন এর সময় আর কি ঘটেছে, এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফর্ম ডিউরিং হিজ টাইম 1784, ফাউন্ডার ছিল উইলিয়াম জোন্স। আর এটা কোথায় অবস্থিত এখন, অনেকে হয়তো গিয়ে থাকবে পার্ক স্ট্রিট, এখন গিয়ে দেখতে পাবে। আর প্রথম দিকে এই এশিয়াটিক সোসাইটির কাজ কী ছিল, যেটা বললাম, ভারতীয় সাহিত্য কিংবা ভারতীয় রাইটিংস, ইন্ডিয়ান লজ, ইন্ডিয়ানস যত রকম ধর্মগ্রন্থ রয়েছে যেমন মনুস্মৃতি, সব বইগুলো ইংলিশে কনভার্ট করার চেষ্টা করা হলো, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করা হলো শুধু বোঝার জন্য যে ভারতীয়রা কি ট্র্যাডিশনে চলছে এবং এদের মেন্টালিটি কীরকম, সেটাকে বোঝার জন্য করা হলো। ইভেন এই অর্থে গিয়ে পরবর্তীকালে দেখবে বিভিন্ন রকম ইনস্টিটিউশন তৈরি হবে। বিভিন্ন রকম ইনস্টিটিউশন মিনস ভারতীয়দের জন্য, স্পেশালি ভারতীয়দের কালচারটাকে ঠিকঠাক রিয়ালাইজ করার জন্য, এক্স্যাক্টলি নয়, কিছু সংস্কৃত কলেজও তৈরি হবে তারপরে, এবং শিক্ষা দেওয়ার জন্য কিছু ইংলিশ এডুকেশন প্রসার করার জন্য স্কুল কলেজ কখন কী হবে সেটা বলছি টাইম টু টাইম। দেন এগেইন পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আসা হবে। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসার কারণ যেটা বলা হয় যে 1773 যে প্রথম অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, সেটার ফেলিয়ারের কারণ। কারণ যেই আশা নিয়ে, যে মোটিভ নিয়ে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসা হবে, সেটা কার্যকরী হবে না, কারণ করাপশন কন্টিনিউ চলবে, যা ছিল তাই চলবে, বরঞ্চ কোথাও কোথাও একটু বেশি সুবিধা পেয়ে যাচ্ছিল গভর্নরগুলো। তার কারণ এখানে প্রপার ল রয়েছে, এরপর আর বেশি জবাবদিহি করতে হচ্ছে না, বাট করাপশন কন্টিনিউ চলবে। প্রত্যেকবারই যখন কিছু ল তৈরি হবে, ইভেন প্রেজেন্ট ডেও দেখবে, যখনই যা কিছু ল তৈরি হচ্ছে তার এগেনস্টে লুফল থেকেই যাবে। তো এটা তো সবার যারা সুবিধাভোগী তারা তো খুঁজতেই থাকবে। এনিওয়ে, দেন বোর্ড অফ কন্ট্রোল ওয়াজ ইন্ট্রোডিউস। এই অ্যাক্টের মাধ্যমে, পিস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল করার জন্য একটা বোর্ড তৈরি করে দেওয়া হলো। দেখো, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথমে কোড অফ ডিরেক্টর ফিক্সড করা হলো, কোড অফ ডিরেক্টর অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, দুটো টার্ম ডিফারেন্ট, জাস্ট রিমেম্বার ইট। দেন বাই দিস অ্যাক্ট গভর্নর অফ বেঙ্গল গট মোর পাওয়ার ওভার বোম্বে অ্যান্ড মাদ্রাস। বোম্বে এবং মাদ্রাসকেও কন্ট্রোল করতে পারবে গভর্নর অফ বেঙ্গল এখন থেকে, বাট প্রপারলি এক্সপ্লেন করা এখনও নেই যে কোন কোন বিষয়ের উপর, কোন কোন ম্যাটারের উপরে এক্স্যাক্টলি গভর্নর কাজ করবে। অলমোস্ট কিছুটা দায়িত্ব দেওয়া হলো। দেন কোম্পানি মেড সাবঅর্ডিনেট টু ব্রিটিশ পার্লামেন্ট, যেটা আগেই বললাম, এই অ্যাক্টের মাধ্যমেই মেনলি বলা হবে যে কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টের সাবঅর্ডিনেট হয়ে কাজ করতে শুরু করবে। দেন ভেটো পাওয়ার দিয়ে দেওয়া হবে গভর্নরকে 1786 থেকে, অর্থাৎ এরপর থেকে যেই গভর্নর হবে সুপ্রিম পাওয়ার থাকবে, এবং কর্নওয়ালিসের টাইম থেকে আমরা দেখতে পাবো এই ভেটো পাওয়ারের জন্য কী কী করতে পেরেছে, এবং যে পলিসিগুলো যেগুলো নিয়ে আসবে ফুললি কনফিডেন্ট কতটা পাবে। অর্থাৎ তোমার পিছনে যদি সাপোর্ট থাকে, ডেফিনেটলি তুমি যে কোনো কাজই করো না কেন ফুল কনফিডেন্টলি করতে পারবে। আর এই সাপোর্টটাই ছিল ভেটো পাওয়ার। এরপর থেকে যত মানে গভর্নর পাবো আমরা, প্রত্যেকের সাপোর্ট হিসাবে পেয়ে যাবে এই ভেটো পাওয়ার। ভেটো পাওয়ারটা অনেক সময় বলা হয় ইটস এ স্টার্টিং পয়েন্ট অফ ব্ল্যাক ডে অফ ইন্ডিয়ানদের জন্য একটা ব্ল্যাক ডে বলা যেতে পারে, কারণ এই ভেটো পাওয়ারের মাধ্যমেই গভর্নরের হাতে লটা পাওয়ার চলে আসে, সুপ্রিম অথরিটি। বুঝতে পারছো, যে কোনো ডিসিশন যাই হোক না কেন ফাইনাল অথরিটি থাকবে গভর্নরের হাতে। Anyway, that is the end of this today's topic. I hope you got all of my points. অবশ্যই বারবার করে একটা কথাই বলবো, যা ডাউট থাকবে এরপরে অলওয়েজ আছি, পারলে কমেন্ট করে বলবে। আমি এর আগেও একটা বলেছিলাম, এর আগের ভিডিওতেই বলেছি যে ডাচদের সাথে ব্রিটিশদের ব্যাটল হয়েছিল, সেই যুদ্ধের নাম কী ছিল, যদি জানা থাকে, স্পেশালি যাদের ক্লাস করানো হয়েছে তারা কমেন্ট করবে। কেউ কোনো কমেন্ট করেনি, তখনই বুঝলাম কে কে ভিডিও দেখেছে, কে দেখেনি, এবং কে কতটুকু দেখেছে, কে সিরিয়াস কে আনসিরিয়াস, আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি। বাকিটা তোমাদের ব্যাপার, এটা আমাদের কর্তব্য, বাট আমাদের সাথে এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে, সিচুয়েশান বুঝে সবাইকে করতে হচ্ছে। ইভেন আমার ক্ষেত্রে তো বলবো, আমি যেমন মোবাইল থেকে যেভাবে করছি একটু টাফই হচ্ছে, কারণ বারবার করে মোবাইলটা হ্যাং হচ্ছে, যে কারণে বারবার করে লেটও হচ্ছে আমার, নাহলে রেগুলার হয়তো আপডেট পেয়ে যেতে। আর তোমাদেরও বারবার করে বলবো একটু আমাদের সাথে কোঅপারেট করো, সিচুয়েশান বুঝে প্রত্যেকেই বাড়ি থেকেই করো, এমন নয় যে বাড়ির বাইরে বেরোতে হবে। আর বাইরে প্রয়োজন কেন,
বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজনটাই কেন আসবে? যত দিন যাচ্ছে বুঝতেই পারছো মানুষের ছোট ছোট ভুলের জন্য কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। অ্যান্ড অলওয়েজ সেম থিং, গড ব্লেস ইউ, গুড লাক, থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ।